ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। Stella featuring next level. Walton side by side fridge. প্রিয় দর্শক, আপনারা জানেন জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। এই সরকারের সামনে কি ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বা দেশের রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনৈতিক বিশ্লেষকরা কীভাবেই বা সামনের দিনগুলোকে বিচার করছেন বা সরকারের জন্য কেমন হতে পারে বলে মনে করছেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই বিশ্লেষণ নিয়েই হচ্ছে আজকে টিভিএসে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে কি বিশ্লেষণ উঠে এসেছে। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে নতুন সরকারের সামনের দিনের যে পথ, এই পথ যাত্রা শুরু হয়েছে, কিন্তু এই পথটি আসলে খুব মসৃণ হবে কিনা সেটি নিয়ে সংশয় সন্দেহ রয়েছে। সামনের সম্ভাবনার কথাও আপনি বলছেন, আবার চ্যালেঞ্জের কথাও বলছেন। আসলে সামনের দিনগুলো মসৃণ হবে না, এই যে চিন্তা করছেন বা সম্ভাবনাগুলো কোথায় বা চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে আজকে থেকেই মূলত হচ্ছে নতুন সরকার আমাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে 1971 সালে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা হচ্ছে দায়িত্বটা নিয়েছে, যদিও গতকাল শপথ করেছে। তো নতুন সরকারকে আমি শুরুতে স্বাগত জানিয়ে বলতে চাচ্ছি যে সরকারের সামনে চ্যালেঞ্জ থাকবেই। একটা ছোট দেশ, যার রিসোর্স কম এবং প্রায় 20 কোটি মানুষ। তো এই দেশে হচ্ছে চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক। আমরা হচ্ছে এলডিসি, অত্যন্ত দরিদ্র একটা দেশ। প্লাস হলো যে অতীতের সরকারের কিছু কর্মকাণ্ড, সেটা আওয়ামী লীগ সরকার এবং হচ্ছে ইন্টারিম সরকার, এই দুই সরকারের কিছু হচ্ছে কর্মকাণ্ড হচ্ছে নতুন সরকারের জন্য কিছু বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে রেখে গেছে, যেগুলি হচ্ছে এই নতুন সরকারকে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। আপনি কি সুনির্দিষ্ট করে একটি দুটি? হ্যাঁ, আমি সুনির্দিষ্টভাবে বলবো। তার আগে একটু যেটা বলছি যে একই সাথে আমরা হচ্ছে খুবই আনন্দিত যে হচ্ছে প্রায় 18 মাস পরে দেশটা হচ্ছে গণতান্ত্রিক সরকার একটা দায়িত্ব নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার। কিন্তু তাদের যে বিরোধী দল জামাতে ইসলামী, তাদের কিন্তু হচ্ছে রাজপথে হচ্ছে শক্ত অবস্থান নেওয়ার সক্ষমতা আছে। ফলে তার এই সরকারের কিছু রাজনৈতিক চ্যালেঞ্জও আছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ তো অসীম, সেটা আছে। এখন সুনির্দিষ্টভাবে যদি আমি বলি যে বিশ্লেষকরা যেটা বলছেন যে রাজনৈতিক চ্যালেঞ্জ মূলত হচ্ছে দুটা। প্রথমত হচ্ছে যে সংস্কার, যেটা ইন্টারিম গভর্নমেন্ট একটা হচ্ছে রেফারেন্ডাম দিয়েছে এবং তার আগে একটা জুলাই সনদ তারা হচ্ছে পাবলিক করেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, বিএনপিও সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু তারা অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ইস্তেহার, যেটা সেখানে তারা সেই নোট অফ ডিসেন্ট রাখে নাই। এই যে এটাকে কেন্দ্র করে হচ্ছে যে আগামীতে সংস্কার নিয়ে যে হচ্ছে রাজনৈতিক মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা এক্সপার্টরা করছেন। ইতিমধ্যে আপনি দেখছেন যে গতকাল বিএনপি জামাতের এনসিপি এবং জামাতের এমপিরা হচ্ছে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যায়নি, এবং হচ্ছে বিএনপি গণ অধিকার পরিষদের যে শপথ, সেটা হচ্ছে তারা নেয়নি, গণপরিষদের শপথ তারা নেয়নি। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই সংস্কার নিয়ে হচ্ছে আগামীতে রাজনীতিটা উত্তপ্ত হতে পারে, সেটা হচ্ছে এই সরকারকে মোকাবেলা করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে জামাতে ইসলামী, দেখেন যে বিএনপি দায়িত্ব গ্রহণের আগের দিনই তারা একটা বিক্ষোভ মিছিল করেছে বায়তুল মোকাররমের ওখানে। তো ফলে জামাতে একটা সিগন্যাল দিচ্ছে যে তারা হচ্ছে রাজপথে শক্ত অবস্থান নিয়ে থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে বিরোধী দলকে মোকাবেলা করাটাও একটা হচ্ছে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। এবার আসেন যে আইন শৃঙ্খলা, গত 18 মাস ধরে হচ্ছে দেশে একটা মব সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা হচ্ছে এই সরকারকে মোকাবেলা করতে হবে। আইন শৃঙ্খলা বলতে আসলেই কিছুই ছিল না, সেটা হলো রেস্টোর করা লাগবে। এটা হচ্ছে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে, সরকারের গ্রহণযোগ্যতার স্বার্থে এবং হচ্ছে আপনার বিজনেসম্যানদের কনফিডেন্স বিল্ড আপের জন্য। এটা হচ্ছে আইন শৃঙ্খলার দিক থেকে চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে, এবং আমি গতকাল নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার সাথে গত রাতে আমি কথা বলেছি, ওনার কথায় যে জিনিসটা উঠে আসছে যে আসলে
মানুষের প্রত্যাশা অনেক, এই বিএনপিও হচ্ছে তার নির্বাচনী স্তরে অনেক বেশি প্রত্যাশা মানুষের মাঝে ক্রিয়েট করেছে, বিভিন্ন অঙ্গীকারের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের হচ্ছে কোনো রিসোর্স নেই। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেটা এখন হচ্ছে 7-এর নিচে, এবং এটা কমতেছে। গত বছর যা ছিল আওয়ামী লীগের সময় যা ছিল ইন্টারিম আমলে তার চেয়ে কমে গেছে, এবং এখন আরও কমছে। এরকম আমাদের হচ্ছে ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, ব্যাংকিং সিস্টেমের অবস্থা খুবই খারাপ, আমাদের হচ্ছে পুঁজিবাজারের অবস্থাও ভালো না, আমাদের ইনভেস্টমেন্ট নাই, কর্মসংস্থান নাই। আসলে নায়ের যদি হিসাব করতে যান তাহলে হচ্ছে অনেক কিছুই নাই, অনেক লম্বা। একই সাথে হচ্ছে যে মানুষের যে চাওয়া, মানুষ যা চায় বা এই সরকার যেসব অঙ্গীকার করছে সে লিস্টটাও অনেক বড়। তাহলে আপনি এই যে একদিকে নায়ের লিস্ট এবং আরেকদিকে হচ্ছে চাহিদার লিস্ট, উল্টা দিকে যে উঠে গেছে, এই দুটার মধ্যে যে সমন্বয় করা, সেটা এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জগুলো আপনি বললেন, কিন্তু আমরা আমাদের বিশ্লেষকদের কাছ থেকে বিভিন্ন সময় বাংলাদেশের অনেক সম্ভাবনার কথাও শুনেছি। বিশ্লেষকরা বলেছেন যে যদি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করা যায়, যদি বাংলাদেশের জনশক্তিকে মানে ঠিকভাবে দক্ষতা দেওয়া যায়, তারা যদি দক্ষ হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের সম্ভাবনা অপার। সেই সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য বিশ্লেষকরা কি পরামর্শ দিচ্ছেন? দেখেন যে বিশ্লেষকরা যেটা বলছেন যে এই সরকার আগামী জুন মাসে একটা বাজেট দিবে, এবং যদিও এই বাজেটের অনেক রূপরেখা অলরেডি হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয় কত অ্যালোকেশন পাবে, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এবং এই 3 মাসের মধ্যে সরকারকে একটা নতুন বাজেট দিতে হবে, এবং দেশের মানুষ কিন্তু মনে করবে যে এটাই বিএনপি সরকারের প্রথম বাজেট। সুতরাং এই বাজেটে হচ্ছে বিএনপি সরকারের বিএনপির যেসব নির্বাচনী অঙ্গীকার ছিল তার কিছুটা হলেও এখানে প্রতিফলন থাকতে হবে। সেটা থাকার জন্য নির্বাচনী অঙ্গীকারের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জনপ্রিয় জনপ্রিয় যেটা হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন যে প্রতি পরিবারকে হচ্ছে ফ্যামিলি কার্ড দেওয়া, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা, তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য শিক্ষায় বরাদ্দ বাড়ানো। তো এইগুলি কিন্তু সরাসরি বাজেট থেকে টাকা ব্যয়ের সাথে সম্পৃক্ত। এগুলি আপনি অন্য কোনোভাবে এটা আপনি করতে পারবেন না। সুতরাং বাজেট থেকে আপনার ব্যয় বাড়াইতে হবে। ব্যয় বাড়াইতে হলে হচ্ছে যে আপনার আয় বাড়াইতে হবে। তো সেই আয়ের উৎসটা হচ্ছে অর্থনীতিবিদরা একটু দুআশা দেখছেন। তারা বলছেন যে আমাদের রাজস্ব আহরণ বাড়ানোর উপায় আছে, কিন্তু সেটা অতটা সহজ নয়। কারণ বাংলাদেশে হচ্ছে কর ফাঁকির একটা বিরাট হচ্ছে টেন্ডেন্সি সাধারণ মানুষের মধ্যে আছে, এবং সরকারগুলি প্রত্যেকটা বাজেটেই হচ্ছে অঙ্গীকার করে যায় আমরা করদাতা এত বাড়াবো, কর ফাঁকি রোধ করব, কিন্তু বাস্তবে কিন্তু সেটা কোনো সরকারই পারেনি। আমরা অতীতে দেখছি যে এখন বিএনপি যেমন 2/3 মেজরিটি নিয়ে আসছে, আওয়ামী লীগের কিন্তু এরকম মেজরিটি ছিল বা আরও বেশি মেজরিটি ছিল, কিন্তু তারাও কিন্তু সেটা করতে পারেনি, অথবা হচ্ছে যে একটা পর্যায়ে তারা হয়তো করতে চায়ওনি, সেটাও হতে পারে, কারণ প্রভাবশালীরাই সবসময় কর ফাঁকি দেয়। তো এই সরকারকে অর্থমন্ত্রী যেটা বলেছেন, নতুন অর্থমন্ত্রী, যে তাকে হচ্ছে আয় বাড়াইতে হবে। আয় বাড়ানোর জন্য উনি যেটা বলছেন যে এই জন্যে তাকে হচ্ছে বেশ কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হবে, অনেক বড় বড় কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেগুলো কি? তো তার যেটা হচ্ছে সামারি, যেটা উনি বলতে চাইছেন যে ওনারা হচ্ছে অনেক আইন হচ্ছে বাতিল করতে চান। বাংলাদেশে আইন অনেক বেশি হয়ে গেছে, সেজন্য উনি ডিরেগুলেশন শব্দটা আগে থেকেও ব্যবহার করে আসছিলেন। এবং আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের 18 মাসে 130টি আইন তারা, এর মধ্যে বেশ কিছু নতুন আইন আছে এবং কিছু পুরনো আইন সংশোধন করে নতুন ভাবে সংশোধনিত আইন করা হয়েছে, প্রায় 130টি আইন। এই সরকারকেও তো এই আইনগুলোকে অনুমোদনও করতে হবে। দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব আইন করেছে তার বড় অংশই হচ্ছে যে আপনার হচ্ছে পলিটিক্স, রাজনৈতিক আইন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার বা হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত। কিন্তু অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে ব্যবসা, বিনিয়োগ, আমদানি রপ্তানি সংক্রান্ত যেসব আইনের কথা উনি বলেছেন বেসিক্যালি। আপনার কাছে আমি এই প্রসঙ্গে একটু শুনি। আপনি গতকালকে দেখেছি যে অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছেন, সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আপনার কথা হয়েছে। উনি ব্যবসা বাণিজ্যের খরচ কমানোর প্রসঙ্গে বলেছেন, আপনি সেরকমও লিখেছেন। আসলে তাৎক্ষণিকভাবে কি কোনো পদক্ষেপ উনি নেবেন? উনি যেটা বলছেন যে আমি সেটাই বলতেছিলাম যে
উনি হচ্ছে ব্যবসার খরচ কমাবেন কিভাবে? ব্যবসার খরচ কমাতে হলে তার হচ্ছে ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য যেসব স্টেপ অনুসরণ করতে হয় বিভিন্ন আইনের কারণে, যে আপনার এই জায়গা থেকে এটা করতে হবে, ওই জায়গা থেকে এটা এই পারমিশন নিতে হবে ইত্যাদি, উনি হচ্ছে এই আইনগুলি হচ্ছে অনেকগুলি আইন উনি ডিরেগুলেট করবেন। ফলে হচ্ছে যে ব্যবসায়ীদের অনেক জায়গায় দৌড়ঝাঁপ করা লাগবে না। এটা হলো একটা, এতে ব্যবসায়ীর সময় বাঁচবে, তার হচ্ছে খরচও বাঁচবে, সেটা বৈধ ফি এবং অবৈধ ঘুষ যেটাই বলেন, এখানে তার হচ্ছে হয়রানি কমবে। প্লাস হলো উনি যেটা বলছেন যে এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি, আমাদের গ্যাস বিদ্যুৎ সহ ইউটিলিটির রেটও অনেক বেড়ে গেছে। এখানে উনি হচ্ছে যে ব্যবসায়ীদের জন্য খরচ কমানোর উদ্যোগ নেবেন। প্লাস হলো যে উনি হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজিটা বন্ধ করবেন, এ কথা উনি একদম খুবই স্পষ্টভাবে এবং ক্লিয়ারলি উনি এটা বলেছেন যে দুর্নীতি চাঁদাবাজি কমাবেন। এসব করে উনি হচ্ছে যে ব্যবসার খরচ কমানোর মাধ্যমে দেশে বেসরকারি বিনিয়োগ এবং হচ্ছে আপনার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করবেন। যদি বিনিয়োগ হয় তাহলে সেখানে আপনি জানেন যে বিএনপির 5 বছরে 1 কোটি কর্মসংস্থান করার একটা অঙ্গীকার আছে। বিনিয়োগ হলে সেখানে সেই কর্মসংস্থানটাও হবে, প্লাস হলো রাজস্বও বাড়বে, সে রেভিনিউটাও পাবে। এটা হচ্ছে যে ওনার মেন ফোকাস। উনি যেটা বলছেন যে ওনারা তো আজকে যখন চেয়ারে বসছেন, ওনার প্রথম কাজ হবে যে দেশের ইকোনমিটা আসলে উনি কোন অবস্থায় পেয়েছেন এবং এটা আগে ফাইন্ড আউট করা, এবং তারপরে উনি টার্গেট সেট করবেন যে এই বিএনপি সরকারের 5 বছরে এটাকে কোথায় নিয়ে যেতে চান। তো ওনারা হচ্ছে এ ধরনের একটা রিপোর্ট করবেন বলে গতকাল আমাকে জানিয়েছেন। প্লাস হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহারে আছে যে একটা ইকোনমিক রিফর্ম কমিশন গঠন করা হবে। তো এই যে ওনার যেসব অঙ্গীকারের কথা বলছেন, এগুলো এই রিফর্ম কমিশনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানলাম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আবুল কাশেমের কাছ থেকে যে নতুন সরকারের যাত্রাকালীন যে মানে পথ, সেটি কেন মসৃণ নয় অথবা কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আবুল কাশেম সম্ভাবনার কথাও বলল। আমরা এই সরকারের জন্য শুভকামনা করি, সরকারের পথ যাতে মসৃণ হয়, এবং চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, কিন্তু বাংলাদেশের সম্ভাবনাও রয়েছে যথেষ্ট। আমরা চাই সরকারের যে সমস্ত নীতি কৌশল, নীতি উদ্যোগ থাকবে, সেই নীতি কৌশল এবং নীতি উদ্যোগ সবসময় জনকল্যাণকর নীতি উদ্যোগগুলো নিয়েই সরকার কাজ করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।